নামা নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। গত বছরের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা, সেখানেও একই কথাই বলা হয়েছে যে হাসিনা নির্দেশদাতা এবং এই প্রাণঘাতী অস্ত্র দিয়ে মেরে ফেলতে হবে, শেষ করতে হবে। এই নির্দেশদাতা হাসিনা এবং এর প্রমাণ তাদের কাছে আছে, সেটা তারা আদালতে হাজির করেছে। আদালতে যেটা যখন সাক্ষী প্রমাণ নিয়ে কাজকর্ম। যাত্রাবাড়িতে হয়েছে কি, মানে যাত্রাবাড়িতে কিন্তু সব ছিল মাদ্রাসার ছাত্ররা ছিল বেশি, এবং ওই মাদ্রাসার ছাত্রদের যে জীবনের কোনো দাম নাই, পুলিশ যে নির্বিচারে গুলি চালিয়ে এদেরকে হত্যা করেছে এবং সেই হত্যার নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন, সেটা এই বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে। বিবিসি নিজে অনুসন্ধান করে দেখেছে যে এগুলো একদম 100% সত্য। জুলাই গণহত্যা নিয়ে অবশেষে হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হলো, যে কল রেকর্ডে হাসিনা স্পষ্ট বলেছেন গুলি করার জন্য এবং মরণাঘাত অস্ত্র দিয়ে তিনি গুলি করাতে বলেছেন। এই রেকর্ডটি ফাঁস করেছেন বিবিসি। অর্থাৎ বিবিসি হাসিনার, আমি বলবো তার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস তো হয়ে গিয়েছিল, এখন যে সে কথাগুলো বলছিল সেই কথাগুলো বলা আর মুখ রাখলো না। আর মুখ রাখলো না বলতে ভুল হবে, কারণ হাসিনা যতটা নির্লজ্জ, হাসিনা যতটা বিভৎস, হাসিনা লজ্জা পায় না। তো হাসিনা কল রেকর্ড শুনবো, পাশাপাশি কল রেকর্ড নিয়ে বিশ্লেষণ করেছেন আলোচক, তাদের আলোচনা শুনবো। আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্রের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। মজার কথা হলো যে আজকেই বিবিসি নিজে একটা হাসিনার এই কিভাবে নির্দেশ দিয়েছিল উনি এই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের জন্য, তা একটা ডকুমেন্টারি করে ফেলছে। এটাও আর একটা মেরুকরণ বলতে পারেন। যে বিবিসি কে কন্টিনিউয়াসলি মোদি ভাড়া করছে, আমি বলেছি এটা একটা ভাড়াটে মিডিয়া হয়ে গেছে। মোদি কন্টিনিউয়াসলি তাকে ভাড়া করে অ্যান্টি বাংলাদেশি বক্তব্য দেওয়া হয়েছে। কলকাতার সাংবাদিক নামের কিছু কলঙ্ক আছে, তাদেরকে দিয়ে কাজ করা গেছে কন্টিনিউয়াস, বলে 6 বা 7 পর্ব পর্যন্ত করছে। সেই বিবিসি আজকে হাসিনা কি করে বক্তৃতা দিয়েছিল সেটা প্রুফ, কি করে সে প্রাণঘাতী অস্ত্র নিয়ে মানুষ মারতে হবে সেই নির্দেশ দিচ্ছে, সেটা রেকর্ডিং শুনাইছে আমাদেরকে কানে। এটা নিয়ে একটা বিবিসি রিপোর্ট। এটা শুনে মনে হচ্ছে 71 সালে বিবিসি হয়ে গেছে। এটা যে 71 সালে আমরা একটা বিবিসি শোনার জন্য গাছতলা জড়ো হয়ে বসতাম, কারণ সবার বাসায় রেডিও ছিল না। আর তখন এক বিবিসি ছাড়া খবর আমাদেরকে কে দিবে? যুগ পাল্টেছে, 50 বছর বেশি হয়ে গেছে। এই বিবিসি এখন ভাড়াটে বিবিসি, যে টাকা দেয় ও তার জন্য কথা বলে। সর্বশেষ অবস্থা হয়েছিল মোদি ওকে কিনে নিয়েছিল। এই বিবিসি এখন নিজেই আবার হাসিনার বিরুদ্ধে এরকম একটা অনুসন্ধানী, মানে ইনভেস্টিগেটিভ একটা রিপোর্ট বার করেছে। না, আবার একটু মাথাটা কেটে দিই। অলরেডি হাসিনা নামে যে মামলাগুলো হয়েছে আমাদের আইসিটি কোর্টে, সেখানেও একই কথাই বলা হয়েছে যে হাসিনা নির্দেশদাতা এবং এই প্রাণঘাতী অস্ত্র দিয়ে মেরে ফেলতে হবে, শেষ করতে হবে। এই নির্দেশদাতা হাসিনা এবং এর প্রমাণ তাদের কাছে আছে, সেটা তারা আদালতে হাজির করেছে। আদালতে যেটা যখন সাক্ষী প্রমাণ নিয়ে কাজকর্ম শুরু হবে, তখন এটা স্বভাবতই আরো পপুলার হবে, আরো সবাইকে জানানো হবে। ফলে একা বিবিসি করছে ব্যাপারটা এরকম না, বাট বিবিসি এই কাজের এই দলে যোগ দেওয়াটা ইন্টারেস্টিং। এটাও একটা মেরুকরণের প্রভাব বলে আমি মনে করি। তাই আমাকে জিজ্ঞেস করা হয়েছে এটার প্রভাব কি হতে পারে। প্রথম কথা হলো, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার যে হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইভেন ফার্দার বড় ইনভেস্টিগেশনটা খুব প্রয়োজন হবে না। কেন? প্রভাবশালী ইউএনের ভলকার তুর্ক, ইউএনের এইচআরসি, হিউম্যান রাইট কাউন্সিল, যেটা তারা এটা নিয়ে একটা ইনভেস্টিগেট করেছে, করে যে রিপোর্টটা বাংলাদেশকে দিয়েছে এবং ফরেন্সিক ল্যাবে সেই রিপোর্টগুলোকে এক্সপ্লেইন করে তার যে কনক্লুশন টেনে দিয়েছে, সেখানে এটা পরিষ্কার করে লেখা হয়েছে যে এটা সুনির্দিষ্ট
মাথা ঠান্ডা রাখা একটা উপর মহলের কেউ নির্দেশ দিয়েছে, আমরা অনুমান করছি এটি হাসিনা না, ওরা অত দূর যায় নাই, ওদের কাছে তো রেকর্ড নেই, কিন্তু বলেছে এইটা, এবং আর্মির এই কাজটা, এই নির্দেশটা বাস্তবায়িত করছে কোন আর্মি? ওয়াকারের নেতৃত্বের আর্মি। কবে থেকে? জুলাই মাস, জুলাই মাসের 14 তারিখে তাকে অর্ডার দেওয়া হয়েছে। 14 তারিখ থেকে সে নেমেছে, নামতে সময় লেগেছে 16 তারিখ থেকে শুরু হয়েছে এটা আসলে বেসিক্যালি। সো এইটা জাতিসংঘের যে রিপোর্টটা, যেখানে 1400+ লোক হত্যার ডিটেল বর্ণনা আছে, কারা কারা অভিযুক্ত তার কয়েকজনের নামও আছে, এবং ওয়াকার সহ 450 জন আর্মি অফিসারের নাম আছে। ফলে এগুলো কোনোটাই নতুন না ইনফরমেশন আকারে। নতুন খালি এইটাই যে তার সঙ্গে অ্যাডিশনাল মানে ওইটারই দলে ভিড়িয়ে একটা রিপোর্ট করতেছে বিবিসি। ইভেন বিবিসির এই যে রিপোর্ট, এটাই কি প্রথম রিপোর্ট বাংলাদেশের থেকে? না, সেম ধরনের একটা রিপোর্ট হয়েছে সাভারকে নিয়ে। সাভার মানে জাহাঙ্গীরনগর, সাভার বাজার পেরিয়ে জাহাঙ্গীরনগরে যেতে হয়। জাহাঙ্গীরনগরের ওপার থেকে লোকজন জড়ো হয়ে, ছাত্ররা পাবলিকরা জড়ো হয়ে জাহাঙ্গীরনগরের স্টুডেন্টদের সাথে মিলে তারা ঢাকার দিকে রওনা দিয়েছে 5 তারিখে। 5ই আগস্টের দিনে যে 3টা মিছিল, কমপক্ষে 3টা বড় বড় মিছিল এসেছিল ঢাকায় ঢুকেছিল, তার মধ্যে একটা ছিল এই সাভারের মিছিলটা। তারা সাভারের থানাটা হলো বাজারের আগে বা লাগোয়া বলতে পারেন আপনি। এইখানে এসে এই বাজারের কাছে এসে দেখে যে বেধড়ক গুলি চলতেছে। সাভার বাজারের পাশে যত হাই রাইজ বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে উঠে পুলিশ বাহিনী র্যান্ডম গুলি করেছে। তার ভিডিও আগে ছিল মানুষের কাছে ছোট ছোট ক্লিপ। এই সমস্ত ভিডিওগুলোকে একসঙ্গে জড়ো করে এডিট করে প্রায় আধা ঘন্টা 45 মিনিট একটা ভিডিও বানিয়ে ফেলাইছে প্রথম আলো জাস্ট এডিটিং করছে, জিনিসটাকে কম্পাইল করছে। ছোট ছোট ভিডিও ক্লিপগুলা লোকাল লোকেদের নানান জনের কাছে ছিল, ফলে সেটা একটা স্ট্রং ডকুমেন্ট। কিন্তু এরপরে তারা আবার ওখান থেকে বেরিয়ে, ওখানে থাকলে তো মরে যাবে সব, পাবলিক পুরো দখল করে নিচ্ছে এটা। তারা এরপরে দল বেঁধে গাড়ি করে আগে পিছে গুলি করতে করতে এইটা নিয়ে ঢাকা ঢুকছে। অনুমান করি যে তারা ঢাকার তাদের যে হেডকোয়ার্টার সেখানে গেছে পালানোর জন্য, কারণ ওটাই তাদের শেষ জীবন। ওই দিন সন্ধ্যাতে, ওই দিন না, 9 তারিখে 9 জুলাই সন্ধ্যেবেলা পুলিশ বাহিনী 3টার পর থেকে মিটিংয়ে ছিল সব বাহিনী মিলায়। ওই দিনই সিদ্ধান্ত যে পুলিশ প্রত্যাহার করে নেওয়া হবে, পুলিশ আর পারতেছে না, পুলিশ শেষ। 350 মতন পুলিশ মাথায় গুলি খাইছে। ফলে তারপরের দিন থেকে আর্মি নামান হবে, এই ছিল হাসিনার সিদ্ধান্ত। ফলে পুলিশ ছিল আসলে যার যার থানায়। আমার এই বাড়ির কাছে যদি আমি আদাবর থানা বলি, এরও ভিতরের ছিল। বাইরে থেকে লোক না বুঝে 5 তারিখে হামলা করতে গেছে, এরপরে তার ওখান থেকে বাইরে বেরিয়ে গুলি করতে করতে আমার বাসার নিচতলা পর্যন্ত আসছে। আমার বাসার নিচতলার দারোয়ানকে গুলি করে নিচতলা একটা ভাঙচুর করছে, কারণ কিছু লোক এখানে এসে আশ্রয় নিয়েছিল, যারা যারা স্টুডেন্টরা এটা বাধা দিতে গেছিল। তো সেই ধরনের ঘটনাগুলো শুরু হয়েছিল 5 তারিখে। ওরা 5 তারিখে মরিয়া হয়ে প্রত্যেক থানা থেকে বাইরে বেরিয়ে চলে আসছিল। এই জিনিসটাই হয়েছিল সাভারেও। ফলে বিবিসি যেটা দিচ্ছে এটা হলো যাত্রাবাড়ির। সো প্রত্যেক জায়গাতে এরকম করে কাহিনী আছে, ডকুমেন্টেড হয় নাই, অথবা ডকুমেন্টেড হয়েছে পার্সোনালি পকেটে থেকে গেছে, এদেরকে অ্যাসেম্বল করে এক জায়গায় নিয়ে এসে করা হয় নাই। সেই কাজটা বিবিসি করেছে এবার। সো এটা হলো বিবিসির দিক থেকে একটা মেরুকরণ বলতে পারি আমরা। মোদি কি টাকা বন্ধ করে দিয়েছে? মোদির কি আর এখন বিবিসিকে দরকার নেই? হতেও পারে। অথবা নতুন করে মোদি নতুন বন্ধু পেয়েছে, পোলারাইজেশন হয়েছে, তারেক জিয়ার হাত ছাড়তে হয়েছে, না হলে লুজ করে দিতে হয়েছে।
ফলে নতুন ভাষ্য আনতে তো একটু সময় লাগবে। এ ফাঁকে হয়তো বিবিসি একটু খ্যাপ মেনে নিল, একটু ভালো চেহারা দেখা দিল এই সুযোগে। এনিওয়ে, বিবিসিকে স্বাগত যে অন্তত এই হত্যাকাণ্ডের ডকুমেন্টারি দেখায়। বিবিসি বরং প্রমাণ করলো যে 7টা যে মোদির দালালি ভাড়াট্যগিরি করে যে বক্তব্যগুলো দিয়েছে তার সাথে তারই দেখানো এই ডকুমেন্টারি কন্ট্রাডিক্টরি। সে যা বলছে সেগুলো মিথ্যা ছিল। আজকে ডকুমেন্টারিটা এটাই প্রমাণ করে। স্টিল আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। গত বছরের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি অডিও রেকর্ডিং এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অডিও ফরেন্সিক বিশেষজ্ঞ টিম ইয়ারশটের মাধ্যমে ওই রেকর্ড যাচাই করেছে। স্বরের ভঙ্গি, শ্বাস প্রশ্বাসের আওয়াজ সহ বিভিন্ন বিষয় পরীক্ষার পর নিশ্চিত হয়েছে কোনো অংশই এডিটেড বা সম্পাদনকৃত নয়। চলতি বছরের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয় গেল 18 জুলাইয়ের অডিওর কলটি। সেখানে অজ্ঞাত এক সিনিয়র সরকারি কর্মকর্তার সাথে কথা বলতে শোনা যায় শেখ হাসিনাকে। বিক্ষোভকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার এবং যেখানেই আন্দোলনকারীদের পাওয়া যাবে গুলি করার নির্দেশ দেন তিনি। গত বছরের 5ই আগস্ট তিনি পালিয়ে যান এবং এই টানা আন্দোলন হলো এবং হাসিনা পালিয়ে গেলেন, এর অনুসন্ধান কিন্তু এখনও থেমে নেই। এবং আজকে বিবিসি তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও প্রকাশ করেছে এবং তাদের ওয়েবসাইটেও একটা প্রতিবেদন দিয়েছে, একদম গা শিওরে ওঠার মতো অবস্থা। এই যাত্রাবাড়ি নিয়ে, যাত্রাবাড়িতে হয়েছে কি, মানে যাত্রাবাড়িতে কিন্তু সব ছিল মাদ্রাসার ছাত্ররা ছিল বেশি এবং ওই মাদ্রাসার ছাত্রদের যে জীবনের কোনো দাম নাই, পুলিশ যে নির্বিচারে গুলি চালিয়ে এদেরকে হত্যা করেছে এবং সেই হত্যার নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন, সেটা এই বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে। বিবিসি নিজে অনুসন্ধান করে দেখেছে যে এগুলো একদম 100% সত্য। এখন যারা ওই আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেন তাদেরকে বলবো যে ভাই, ওই চিন্তা করেন না। জাতিসংঘ যেখানে রিপোর্ট করেছে এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী, আজকে বিবিসি রিপোর্ট করেছে শেখ হাসিনা দায়ী। আমি একটু পড়ে শোনাই। আমি ওই যে ইউটিউব ভিডিওটা দেখলে আপনারা মানে ভালো করে বুঝবেন, বাট আমি লিঙ্ক দিয়ে দেবো, আমি একটু পড়ে শোনাই যারা ইউটিউব লিঙ্ক পাবে না তাদের জন্য। যে 2024 সালের 5ই আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে 52 জন নিহত হন বলে বিবিসিআই এর একটি অনুসন্ধানে উঠে এসেছে। ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা 36 দিন ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান। গত বছর সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ ঘটনাটি কীভাবে ঘটেছিল সেটা বের করার জন্য তখনকার শত শত ভিডিও, ছবি, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সরজমিনে বেশ কয়েকবার যাত্রাবাড়ি ঘটনাস্থল পরিদর্শন করে বিবিসি। জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানা খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কিভাবে শুরু ও শেষ হয়েছিল এবং তাতে কত মানুষ হতাহত হয়েছিল সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য উঠে আসে এবং বিবরণ আসে যা আগে কখনো সেভাবে আসেনি। আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের বিষয় জানতে চাইলে বাংলাদেশের পুলিশের একজন মুখপাত্র বলেন যে হ্যাঁ, এটা দুঃখজনক ঘটনা এবং তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং অপেশাদার আচরণ করেছিলেন। অনুসন্ধান চলাকালে ঘটনার এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে যেখানে 5ই আগস্ট বিকালে যাত্রাবাড়িতে পুলিশের গুলি বর্ষণ শুরুর কিছু মুহূর্ত দেখা যায় এবং ভিডিওটি এমন একজন আন্দোলনকারীর মোবাইল ফোন থেকে বিবিসি সংগ্রহ করেছে যেদিন সেই আন্দোলনকারী নিজেও পুলিশের গুলিতে প্রাণ হারান। ওই নিহত আন্দোলনকারীর নাম মিরাজ হোসেন। পুলিশ যখন বিক্ষোভকারীদের উপর গুলি বসানো শুরু করে সেই সময় এই মিরাজ হোসেন ভিডিও ধারণ করেছিলেন এবং মর্মান্তিকভাবে মোবাইল ক্যামেরার ওই ভিডিওতেও কিন্তু তার জীবনের শেষ মুহূর্ত ধরা পড়েছে, কিন্তু কীভাবে তিনি কষ্ট পাইতে পাইতে মারা গেছেন। তো এই মিরাজ হোসেনের মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনটি খুঁজে পান এবং ফোনটি বিবিসিকে দেন।
এবং বিবিসি ভিডিওর ফরেন্সিক টেস্ট মানে মেটাডাটা বিশ্লেষণ করে দেখা গেছে যে সেই দিন নির্বিচারে গুলি বর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল দুপুর 2:43 ভিডিওটিতে যাত্রাবাড়ির থানার মূল ফটকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর হঠাৎ করেই সেনাবাহিনী ওই এলাকা ছেড়ে চলে যান। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই যাত্রাবাড়ি থানার ভেতরের পুলিশ সদস্যরা ফটকের সামনে অবস্থানরত বিক্ষোভকারীদেরকে আকস্মিকভাবে গুলি বর্ষণ করা শুরু করে এবং থানার উল্টা দিকে অবস্থিত একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে পুলিশ গুলি চালানো শুরু করার পর প্রাণ বাঁচাতে অলিগলি দিয়ে বিক্ষোভকারীরা যে যেভাবে পারে ছুটে পালায়। এমন ওই সময় দেখা যায় যে গুলি করে মারার পর পুলিশ মৃতদেহে শুধু লাথি মারতেছে। এবং শুধু 5ই আগস্ট না, 4 আগস্টও কিন্তু পুলিশ হামলা চালিয়েছে যাত্রাবাড়ি থানার সামনেই। 4 আগস্টের ঘটনার কিছু ভিডিও বিবিসি সংগ্রহ করেছে। সেখানেও পুলিশকে থানা থেকে বেরিয়ে মহাসড়কের দিকে গুলি চালাতে দেখা যাচ্ছে। এই সময় আন্দোলনকারীদের একজনের ধারণ করা ভিডিওতে গুলির শব্দের সঙ্গে সঙ্গে ভাইরাল হওয়া গুলির শব্দের ভিডিওর মিল খুঁজে পেয়েছে এবং এই গুলিগুলি মেশিন গান থেকে ছোড়া গুলি ছিল। অনুসন্ধানে বিবিসি দেখেছে যে 5ই আগস্ট বিকালে যাত্রাবাড়ি থানার সামনে প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। ওই ঘটনার কিছু ড্রোন ভিডিও বিবিসির হাতে এসেছে। ভিডিওর মেটাডাটা তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে বিকাল 3:17 যাত্রাবাড়ি থানার সামনের মহাসড়কে বিক্ষোভকারীদের উপর গুলি চালাচ্ছিল পুলিশ। এরপর তাদের পুলিশের বড় একটি দলকে থানার উল্টো পাশে অবস্থিত একটা অস্থায়ী সেনাবেড়াকে আশ্রয় নিতে দেখা যায়। ড্রোন ভিডিওতে মহাসড়কের উপর হতাহতদের একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। ভ্যান, রিক্সা এবং বাইকে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই আন্দোলনকারীদের একটা অংশ শাহবাগের দিকে চলে যান। আর যারা তখনও যাত্রাবাড়িতে ছিলেন তারা থানায় আগুন দেন এবং এই ঘটনায় পুলিশের কমপক্ষে 6 জন সদস্য নিহত হন। 5ই আগস্ট বিকেলে পুলিশের নির্বিচার গুলি ঘটনার পরও আহতদের আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বহু ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। সেদিন যাত্রাবাড়িতে অন্তত 30 জন বিক্ষোভকারী নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত তখনকার খবর, নিহতদের পরিবার সাক্ষাৎকার, হাসপাতালের নথি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট সত্যতা যাচাই করার পর বিবিসি দেখেছে যে 5ই আগস্ট যাত্রাবাড়িতে কমপক্ষে 52 জন সাধারণ মানুষ নিহত হন এবং এর বাইরেও আরও 6 জন পুলিশ নিহত হন। 5ই আগস্টের ঘটনায় যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে। এর মধ্যে তৎকালীন ওসি আবুল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে, যিনি এই হত্যাকাণ্ড চলার সময় সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে যে তারা ঘটনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন এবং ওই ঘটনার সময় সেনাবাহিনী কেন হঠাৎ করে সরে গেল এ নিয়ে যোগাযোগ করা হলে সেনাবাহিনীর কোনো সাড়া পাওয়া যায়নি। এবং সাবেক প্রধানমন্ত্রী, সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ কিন্তু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথন একটি ভিডিও রেকর্ডিং থেকে জানা যায় যে গত গ্রীষ্মে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। বিবিসি যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন এবং তারা যেখানেই আন্দোলনকারীদের পাবে সেখানেই গুলি করবে এমন নির্দেশ দিয়েছিলেন। অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছেন। ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে বলেছে যে গত 18 জুলাই নিজের বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপটি করেন। চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয়। বিক্ষোভের পর থেকে হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে, যার অনেকগুলোকেই যাচাই করা যায়নি। তবে 18 জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। কিন্তু বিবিসি আবার আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেনসিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সততা যাচাই করেছে এবং ইয়ারশট বলেছে যে এইটা কোনো এডিট করা না এবং কোনো পরিবর্তন করা না বা কোনো এআই দিয়েও তৈরি না, এটা আসলেই শেখ হাসিনার গলা। মানবাধিকার এবং পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। তারা বলেছে যে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে শেখ হাসিনা লাউড স্পিকারে কথা বলতেছিলেন আর কি। ফোন কলটি স্পিকারে ছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি বা ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ ছিল। ইয়ারশট এক্সপার্টরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক বা ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে, যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে। এর অর্থ হচ্ছে যে এই অডিওটিতে কোনো হেরফের করা হয়নি বা কোনো চেঞ্জ করা হয়নি। তারা শেখ হাসিনার বক্তব্যের ছন্দ, শেখ হাসিনার স্বর
তার শ্বাসের শব্দ এগুলো বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক যে নয়েজগুলো হয় মানে অরিজিনাল কল হলে সেগুলো শনাক্ত করেছে, করে তারা দেখেছে যে এই অডিওটি একদম কারেক্ট এবং এটা শেখ হাসিনার বলে, এতে কোনো সন্দেহ নাই। তো ব্রিটিশ হিউম্যান রাইটস সলিসিটর টবি ক্যাটম্যান বলেছেন যে এই রেকর্ডিংগুলোই কিন্তু শেখ হাসিনা যে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন তা এবং শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা এই হত্যার আদেশ দিয়েছিলেন। আপনারা জানেন যে টবি ক্যাটম্যান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসাবে কাজ করতেছেন, যেখানে হাসিনা সৈন্যদের বিরুদ্ধে মামলা চলতেছে। আইটিসি মোট 223 জনকে অভিযুক্ত করেছে, যার মধ্যে 73 জন গ্রেপ্তার হয়েছে এবং পুলিশের বিচারও চলতেছে। এই হচ্ছে ঘটনা। দেখেন আজকে বিবিসির অনুসন্ধানেও আসলো যে আসলে শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছিলেন। তো যারা বলে আওয়ামী লীগের পুনর্বাসন, তাদেরকে বলি যে ভাই, আমি কিন্তু মোটামুটি সুশীল মানুষ, আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমার দর্শক তাদের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে হাসিনা কতটা বিভৎস এবং কতটা নরপিশাচ, কতটা ফেরাউনের চাইতে জঘন্য একটা মহিলা। এই মহিলা এভাবে ছাত্রদেরকে গুলি করার জন্য সে আদেশ দিয়েছে, সরাসরি নির্দেশ দিয়েছে গুলি করার জন্য। চিন্তা করতে পারেন সে কতটা উন্মাদ হলে নিজের দেশের মানুষকে নিজের মিলিটারি অস্ত্র দিয়ে হত্যার নির্দেশ দেয়। আর এই মহিলার জন্য, এই আওয়ামী লীগের জন্য বাংলাদেশের কিছু সুশীল সমাজ তারা কথা বলে, এই সুশীল সমাজরা বাংলাদেশ তাদেরকে ফিরিয়ে আনতে চায়, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায়। আমি বলে দিতে চাই তাদেরকে হুঁশিয়ারি করে, যারাই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, যারা একটা মেটিকুলাস আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, যারা একটা সেকুলার আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, তাদের কি বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজ করছে, আবারও এদেশের মানুষের উপর তারা একটা অপশাসন, জুলুমি শাসন চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। তো এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। বিএনপি ভিতরে যারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে দেশের জনগণের। চিন্তা করতে পারে একটা মহিলা কতটা নরপিশাচ, কতটা উন্মাদ, কতটা মানসিক অবস্থা খারাপ হলে সে এই কাজগুলো করতে পারে। দর্শক আলোচনা শুনেছেন, কল রেকর্ড শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।